লাশের গন্ধ তো আছে, সবখানে নাই, কিন্তু সবার হৃদয়ে ছড়িয়ে গেছে ঘটনাটি। একজন পাইলট অ্যাক্সিডেন্ট করেছেন, একটি স্কুলের মধ্যে একটা যুদ্ধ উড়োজাহাজ পড়েছে, সেখানে জ্বালানি ছিল, জ্বালানিতে আগুন লেগে গেছে, মানুষ যে যার মতো ছুটেছে, কেউ বেঁচেছে, কেউ এখনও দগ্ধ শরীর নিয়ে চিকিৎসাধীন। বিভৎস একটি স্মৃতি আমাদের মধ্যে। এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে সব জিনিস মানুষের কাছে দ্রুত ছড়িয়ে যায়, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে ব্যাখ্যা করেন, কথা বলেন। এই ঘটনার পরেও অনেকগুলো ব্যাখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছে। প্রকৃত গণমাধ্যম থেকে তথ্য যাওয়ার আগেই মানুষের কাছে তথ্য চলে গেছে এবং এই তথ্য নিয়ে অনেক বিভ্রাট হয়েছে। এখনও আমিও একই বিষয়ে অনেকগুলো তথ্য জানি, যেমন আপনিও জানেন। আপনাকে দিয়ে শুরু করি, যেই পাইলট তৌকির সাহেব যিনি অ্যাক্সিডেন্ট করলেন, তিনি মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার আত্মার শান্তি কামনা করছি। আপনি কাজ করেছেন অ্যারো মেডিকেল ইনস্টিটিউটে। আমরা যতদূর জানি এয়ারফোর্সে কমিশনড অফিসার পদে চিকিৎসক নাই বা থাকে না, সেক্ষেত্রে অ্যারো ইনস্টিটিউটের যারা চিকিৎসকরা, অ্যারো মেডিকেল ইনস্টিটিউটের চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন, তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। যেই পাইলটের কথা আমরা বলছি, যিনি দুর্ঘটনায় নিহত হয়েছেন, মানে তাদের শারীরিক পরীক্ষা কিভাবে করা হয় আপনি যদি একটু। জি, ধন্যবাদ। আপনার কথা অত্যন্ত পরিষ্কার। আপনি সম্ভবত বলতে চাইছেন এই যে এয়ারফোর্সের তাদের কোনো কমিশন ডাক্তার নাই, তাহলে আর্মি মেডিকেল কোরের যারা ডাক্তার আছেন, তারা কিছুদিনের জন্য ডেপুটেশনে যাই। তো আমি অ্যাডজুটেন্ট হিসাবে অ্যারো মেডিকেল ইনস্টিটিউটে চিকিৎসক হিসাবে, পাইলটদের চিকিৎসক হিসাবে এবং তাদের প্রশিক্ষণের সাথে দীর্ঘদিন যুক্ত ছিলাম। সম্ভবত সেই অভিজ্ঞতার আলোকে এই ঘটনাটা ওই পাইলটের সুস্থতা ছিল কি না এবং এই সামগ্রিকভাবে তার সুস্থতার সাথে একটা সম্পর্ক আসেই, এটাই আপনার প্রশ্নের মূল উপাদ্য। তাহলে আমরা একটু দেখি যে একটা কমিশন আসার আগে এই একটা পাইলটের সিলেকশন ক্রাইটেরিয়াটা কি। ইন্টারমিডিয়েটে থাকতে আমরা জানি যে ইন্টারমিডিয়েটে তারপর এরা আর্মিতে ডিফেন্সে যোগ দেয়। ইন্টারমিডিয়েটে প্রায় 4 লক্ষ ছাত্রছাত্রী থাকে, তাদের ভেতরে অনেকেরই স্বপ্ন থাকে, সেই স্বপ্ন কিন্তু লক্ষেরও বেশি যে পাইলট বা এরকম কিছু হবো। তো হাইপোথেটিক্যালি 1 লক্ষ লোকই পরীক্ষা দেয়, টিকে মাত্র প্রতিবার গড়ে 15-16 জন। এবং এর আইকিউ এত বেশি যে এয়ারফোর্স এবং নেভি থেকেও যারা পাইলট হবে, সম্ভাবনামান পাইলট, জিডিপি জেনারেল ডিউটি পাইলট, তাদের আইকিউ অনেক বেশি ধরা হয়। তাহলে তার বুদ্ধিদীপ্তি কিন্তু তার শারীরিক সক্ষমতার একটা বড় অংশ। তারপর তাকে আমরা ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ডে নিয়ে যাই, ISSB। রিটার্নে যারা সমস্ত ভালো টালো করে তারপর এখানে আসেন, এখানে 4 দিন তাকে পরীক্ষা করা হয়। 4 দিনে সাইকিয়াট্রিস্ট সহ অন্যান্য বিভিন্ন উইংয়ের ডাক্তারেরা থাকেন, কেউ সাদা পোশাকে থাকেন, কেউ কমব্যাট পোশাকে থাকেন। তাতে তাকে 2টো জিনিস ইভ্যালুয়েট করা হয়। সাদা পোশাকে থাকে উনি যে আসলে সাইকিয়াট্রিস্ট, উনি বুঝছেন না, এই 4 বছর ধরে তার গভীরভাবে তাকে কাছে থেকে তার মনস্তাত্ত্বিক জাজমেন্টটা করা হয়। এবং যারা ফিল্ডে থাকে ইউনিফর্ম পরে, GTO বলে, গ্রাউন্ড ট্রেনিং অফিসার, যে উনি ইনপ্রম্পচু সিদ্ধান্ত নিতে পারেন কি পারেন না এবং এর তার প্রত্যুৎপন্ন মতিত্ব আছে কীভাবে কোনো সিদ্ধান্ত এই বিষয়ে, এটা তারা অ্যাসেস করেন। এছাড়া শারীরিক পরিশ্রম, ওই লাভ ঝাঁপ, বড় রশিদের নামা, 6 ফিট 9 ফিট ওয়াল যেগুলি আপনারা দেখি ছবিতে, এগুলি সব কিছুই করানো হয়। ISSBতে কম বেশি আমরা অনেকে গিয়েছি। দিয়ে তারা যদি ফিট হন, তারপর তাদেরকে CMH-এ পাঠানো হয়। CMH-এ সহজ করে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরো চেক আপ করা হয়। পুরো চেক আপ মানে ওই যে শুধু পালস ব্লাড প্রেশার না, তার কিডনি, তার হার্ট, তার লাং, তাহলে ইনভেসিভ প্রসিডিওর, তারা ধরনের ECG করা হয়, লিভার দেখা হয়। কিডনি দেখার পর সমন্বিত ফলাফল, যত রকম বিশেষজ্ঞ আছে সব বিশেষজ্ঞগুলি তারা রিপোর্ট পাঠান আলাদা আলাদা করে, তারপর সেটা সমন্বিত করা হয়। সেখানে ওরা তো মানুষ, অতীন্দ্রিয় কিছু না, কারো যদি কোনো রকম ত্রুটি থাকে তাকে হয়তো অন্য ক্ষেত্রে পাঠানো হয়, কিন্তু জিডিপির রিক্রুটিংয়ে কোনোভাবে তাদেরকে নেওয়া হয় না। আচ্ছা, এবার তো তার কমিশনে শুরু হলো, প্রায় 2.5 থেকে 3 বছর ধরে ট্রেনিং চলে। এবং এই ট্রেনিংটাতে তার প্রথমে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে একটা ট্রেনিং হয়, তারপর হচ্ছে আবার এয়ারফোর্স একাডেমি যশোরে একটা ট্রেনিং হয়। প্রথম 3 মাস সবাই এয়ারফোর্স নেভি একসাথে করে তার ক্যাডেটরা, এবং এইটা খুবই হার্ডশিপের সাথে ট্রেনিংটা হয়, তাতে অস্ত্র ছোড়ায়। এটাতে আমি বলতে চাচ্ছি যে প্রতিনিয়ত তার দক্ষতা এটা পরীক্ষা করা হয়। এবং এই 3 বছরের ট্রেনিংয়ের পর তাকে আবার করা হয়। এই ট্রেনিংয়ের ভেতরে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাকে অন্য জায়গাতে হতে হয় না, কিন্তু পাইলটের করার কোনো স্পেস নাই।
এরপরে তার হচ্ছে স্পেসিফাইড জব, অর্থাৎ বিমানে তার করা হয় এবং তার র্যাঙ্ক প্রোফাইল অনুযায়ী, তার দক্ষতা অনুযায়ী সাধারণত সবচেয়ে ভালো যারা করে তাদেরকে পাইলট এর, যেটা খুব স্পিডি পাইলট, আমরা ফাইটার পাইলট বলি, যেটা এটা ছিল, তাদেরকে রাখা হয়। এবং দীর্ঘদিন ধরেন আপনার সাথে আমি ড্রাইভিং শিখছি, আপনার পাশে আমি বসি, আপনি আমাকে হাতে কলমে প্রথমে আগে গাড়িটা চেনান, আমি দেখি, তারপর দুদিন পরে আপনার জায়গাতে আমি বসি, আপনি এখানে বসেন, আপনি বলে ডাইনে বামে যান, তারপরে এক পরে যখন আপনি নিশ্চিত হন যে আমি একা একা গাড়ি চালাতে পারবো, তখন আপনি আমার পর গাড়িটা ছেড়ে দিয়ে বাইরে থেকে লক্ষ্য করেন, তখন আমি একটা সলো চালাচ্ছি একা একা। এই সলোটা কিন্তু আমরা বরবাগের শব্দটা শুনেছি। তার মানে এই না যে উনি কোনোদিনও বিমান চালান নাই, প্রথমে এসে বসেছেন। এই দীর্ঘ প্রক্রিয়ার ভেতর দিয়ে প্রতিনিয়তই এটা করা হয়। আর আরেকটা জিনিস খুবই প্রাসঙ্গিক, সেটা হলো প্রত্যেকদিন ফ্লাই করতে যাওয়ার আগে একটা বোর্ড বসে, সেখানে ওইটা ওনাকে প্রি মেডিকেল চেক আপ করা হয়। মানে আজকে ফ্লাই করতে যাবেন তো তার আগে প্রি মেডিকেল, সেখানে পালস, ব্লাড প্রেশার দেখা হয় এবং একটা বোর্ড বসে, সেখানে মেট্রোলজি, আবহাওয়াবিদ, কিউএফএ, কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর, এবং এই ফ্লাইংয়ের সাথে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, টোটাল বোর্ডটা বসে তাকে ইভ্যালুয়েট করা হয় যে এই ফ্লাই করতে যাওয়ার আগে আবহাওয়া পরিষ্কার কিনা, ফ্লাই করবার পরিবেশ আছে কিনা, কোনো রকম অ্যান্টিসিপেটেড কোনো রকম ঝুঁকি আছে কিনা, এবং ডাক্তার তাকে লিখিত পরীক্ষার ভিতর দিয়ে তাকে একটা কাগজ দেন, সনদ। এমনকি বিগত রাতে উনি কোনো মদ্যপান করেছেন কিনা, অথবা অস্থির ছিলেন কিনা, নির্ঘুম হয়েছে কিনা, বা পরিবারের কোনো ঝগড়া ছিল কিনা, এটাও তাকে জিজ্ঞেস করা হয় এবং লিখিতভাবে ওনারা এটা প্রমাণ করেন যে এটা আমার কোনো কিছু হয় না। সুতরাং আমি মনে করি যে যথাযথ প্রক্রিয়ার ভেতর দিয়ে অন্তত স্বাস্থ্যের ব্যাপারটা দিয়েই ইনি এখানে এসেছিলেন।